হ্যালো, আমরা আজকের এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের অন্যতম একটি অধিকার স্বাধীনতার অধিকার। আমরা ইতিপূর্বে একটি আলোচনাতেই সাম্যের অধিকার বিষয়ে আলোচনা করেছি এবং সেখানে মৌলিক অধিকার বিষয়টি কি এবং ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার কেন লিপিবদ্ধ করা হলেও কোথা থেকে আমরা এর উৎসগুলোকে পেয়েছি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি আজকে একটু আলোকপাত করেই চলে যাব স্বাধীনতার অধিকার আলোচনার বিষয়ে। আমাদের সংবিধান প্রণেতাগণ সংবিধান প্রণয়নকালে নাগরিকদের জন্য একগুচ্ছ মৌলিক অধিকারকে লিপিবদ্ধ করার একটা প্রচেষ্টা তারা করেন এবং দীর্ঘ আলাপ আলোচনা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে সেখানকার যে 10টি বিল অফ রাইটস প্রথমে হয়েছিল, সেই সংবিধান সংশোধনী 10টি, তাকে বিল অফ রাইটস বলা হয়। সেখান থেকে মৌলিক অধিকারগুলোকে তারা নেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও কিছু কিছু অধিকার আমরা অন্যান্য দেশ থেকেও গ্রহণ করি। যেমন সাম্যের অধিকারের প্রথম অধিকার, যেটা হচ্ছে রাইট টু, মানে আইনের দৃষ্টিতে সাম্য, সেই অংশটি কিন্তু আমরা ব্রিটেনের রুল অফ ল থেকে গ্রহণ করি, যেটা আমি সাম্যের অধিকার আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি। যাই হোক, আমাদের সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 নম্বর ধারা, এই 12 থেকে 35 নম্বর ধারা যেখানে মূলত আমরা সেখানে আলোচনা করেছি নাগরিকদের জন্য মোট সেখানে 7 রকমের আমরা মৌলিক অধিকারের কথা মূল সংবিধানে আমরা বলেছিলাম। কিন্তু পরবর্তীকালে সংবিধান সংশোধন করে, বিশেষ করে 1978 খ্রিস্টাব্দে সংবিধানের 44তম সংশোধনী করে আমরা নাগরিকদের জন্য মোট 44তম সংবিধান সংশোধনী করে আমরা সম্পত্তির অধিকার, যেটা সংবিধানের 31 নম্বর ধারা এবং 19-এর 1-এর 1 নম্বর উপধারাতে ছিল, সেটাকে আমরা মৌলিক অধিকারের অধ্যায় থেকে বিলুপ্ত করে তাকে একটা বিধিবদ্ধ অধিকার হিসেবে 300 নম্বর ধারায় উল্লেখ করেছি। ফলে মৌলিক অধিকারের সংখ্যা 7 থেকে কমে দাঁড়িয়েছে বর্তমানে 6। কি এই 6টি মৌলিক অধিকার? 6 প্রকার মৌলিক অধিকার হচ্ছে যে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, যা সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় উল্লেখিত আছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। রাইট টু ফ্রিডম আজকে আমরা আলোচনা করব। 19 থেকে 22 নম্বর এই 4টি ধারায় এই যে স্বাধীনতার অধিকার উল্লেখ আছে, সেটা আমরা আলোচনা করব। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা আছে সংবিধানে, এবং 29-30 নম্বর ধারায় শিক্ষা সংস্কৃতি বিষয়ক অধিকার, 31 নম্বর ধারার কথা আমি বললাম সম্পত্তির অধিকার, যেটা এখন 31 নম্বর ধারা আর মৌলিক অধিকার হিসাবে আমাদের কাছে স্বীকৃত নয়। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা সেটা মৌলিক অধিকারের মর্যাদা হারিয়ে ফেলেছে। এবং সর্বশেষ হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের 32 নম্বর ধারায়। এই যে 7টি মৌলিক অধিকার, তার মধ্যে 31 নম্বর ধারাটা বিলুপ্ত হওয়ার পরে বর্তমানে ভারতের নাগরিকদের জন্য 6 রকমের মৌলিক অধিকার স্বীকৃত, যা রাইট টু ইকুয়ালিটি আমি আলোচনা করেছি বিস্তারিত একটি পূর্ববর্তী ভিডিওতে তোমরা পাবে, এবং রাইট টু ফ্রিডম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বলেছি যে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা কি করে রাইট টু মানে সম্পত্তির অধিকারকে বিলুপ্ত করা হয়। আর্টিকেল দুটো মনে রাখবে, 19-এর 1-এর 1 এবং 31 নম্বর ধারায় সম্পত্তির অধিকার উল্লেখিত ছিল। সেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অনেক সময় জানতে চাওয়া হয়। 31 নম্বর ধারাটা আমরা খুব ভালো করে মনে রাখি, কিন্তু 19-এর 1-এর 1 নম্বর ধারাটা মনে রাখি না, সেটা আমরা আজকে আলোচনা করব অবশ্যই। এখন দেখার বিষয় যে আমরা স্বাধীনতার অধিকার বলতে কি বুঝি। কারণ স্বাধীনতার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র মানেই সেখানে স্বাধীনতা থাকতে হবে, সাম্য থাকতে হবে। সাম্য এবং স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না। অর্থাৎ স্বাধীনতা গণতন্ত্রের একটি অন্যতম নীতি। সাম্য যেমন একটা গুরুত্বপূর্ণ নীতি, স্বাধীনতাও তেমনি একটি গুরুত্বপূর্ণ নীতি। এখন ভারতের সংবিধানে নাগরিকদের এই ব্যক্তি স্বাধীনতার অধিকার স্বীকার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভারতের সংবিধান নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকারকে স্বীকার করেছে, সংরক্ষণ করার ব্যবস্থা করেছে। এবং কোথায় সংরক্ষণ করেছে না, সংবিধানের 3য় অংশে যেখানে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে, সেই মৌলিক অধিকারগুলির মধ্যে 6টি মৌলিক অধিকারের 2য় অন্যতম মৌলিক অধিকার হচ্ছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, যা সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে এবং সেখানে রাখা হয়েছে।
এখন এই যে চার রকমের চারটি ধারাতে স্বাধীনতার অধিকারকে আমরা সংরক্ষণ করেছি। কি এই চারটি ধারা? রেদার 5টি ধারা এখন আমরা বলবো, কারণ 21-এর একটা সাব আর্টিকেল আমরা আমাদের যুক্ত হয়েছে 21-এর এ, যেটা হচ্ছে রাইট টু এডুকেশন সংযুক্ত হয়েছে। তাহলে এই 5টি ধারা কি কি? The protection of certain rights regarding freedom of speech etc. যেটা 19 নম্বর ধারায় আমরা দেখতে পাবো। সেখানেও 7 রকমের ধারা সেখানে যুক্ত আছে, বিষয় যুক্ত ছিল। তার মধ্যে 19-এর 1-এর এ আমি তো বললাম, সেটা সম্পত্তি ভোগ অর্জন ভোগ দখলের বিষয়টি সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে 6 প্রকার আছে, আমরা আলোচনা করব। 2 হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস, 20 নম্বর ধারায় আলোচনা করবো আমরা বিস্তারিত। প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, 21 নম্বর ধারা। 21-এর এ আমি বললাম, এবং প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, যেটা 22 নম্বর ধারায় বিভিন্ন রকম অ্যারেস্ট সংক্রান্ত বিধিবিধানগুলোর কথা বলা হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব, যেটা কিনা সংবিধানের 22 নম্বর ধারায় উল্লেখ আছে। এখন আমাদের দেখব যে 19 নম্বর ধারায় নাগরিকদের জন্য কি ধরনের অধিকারের কথা বলা হয়েছে। 19-এর একেবারে প্রথম ধারায় বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার। ভারতের সংবিধান প্রত্যেকটি নাগরিকের তার বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য এই অধিকারগুলোকে সংবিধান একান্ত অপরিহার্য বলে মনে করে। ভারতের প্রতিটি নাগরিক তারা তাদের নিজেদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, বিবেক বুদ্ধি অনুযায়ী তারা কি করতে পারে? তাদের মতামত প্রকাশ করতে পারে। এই মতামত মৌখিকভাবে প্রকাশ করতে পারে, কিংবা তারা লিখিতভাবেও প্রকাশ করতে পারে, চিঠিপত্রের মাধ্যমে প্রকাশ করতে পারে, কিংবা পত্র পত্রিকার মাধ্যমে বা পুস্তক পুস্তিকার মাধ্যমে, কিংবা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে পারে। বর্তমানে আমরা এই যে আন্তর্জাল বা ইন্টারনেটের যুগে বাস করছি, যেখানে দাঁড়িয়ে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং বিভিন্ন রকম সাইট, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, এসবের মধ্য দিয়েও কিন্তু একজন ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারে। আবার মতামত প্রকাশ হতে পারে সভা সমিতির দ্বারা, আলাপ আলোচনার মাধ্যমে, বিভিন্ন রকম তর্ক বিতর্ক বা বিতর্ক সভার মধ্য দিয়েও মতামত প্রকাশিত হতে পারে। সরকারের ভুল ত্রুটির সমালোচনা করে সরকারকে সংযত থাকতে বাধ্য করার ব্যাপারে সংবাদপত্রগুলির একটা বিরাট ভূমিকা রয়েছে। এই জন্য সংবাদপত্রকে বলা হয় যে এখন চতুর্থ স্তম্ভ গণতন্ত্র। সংবাদপত্র মতামত প্রকাশকে একটা গুরুত্বপূর্ণ একটা মতামত প্রকাশের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ভারতীয় সংবিধানে এই যে নাগরিকদের বাক ও মতামত প্রকাশের উপর যে গুরুত্ব দেওয়া হয়, অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে, সেই গুরুত্বর উপরে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চাইলে রাষ্ট্র কি করতে পারে? যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। মতামত আমার মনে হলেই আমি যে কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারি না। আমার ভারতবর্ষের যে সভারেন্টি, যে ইন্টিগ্রিটি রয়েছে, যে ইন্টিগ্রিটি এবং ইউনিটি রয়েছে, সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেটা যেন রক্ষিত হয়, সে বিষয়ে চিন্তা ভাবনা করে আমাকে মতামত প্রকাশ করতে হবে। আমার রাষ্ট্রের যে সিকিউরিটি, আমার স্টেট সিকিউরিটি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখে আমাকে মতামত প্রকাশ করতে হবে। কোনো ব্যক্তি রাষ্ট্রীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বা মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই মৈত্রী যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, ব্যাহত না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাকে মতামত প্রকাশ করতে হবে। একজন মানুষ মতামত প্রকাশ করতে গেলে সেটা অবশ্যই দেখবে। মতামত প্রকাশ যেন কখনোই উত্তেজনা বৃদ্ধি না করে দেশের ভিতরে, দেশের শান্তি শৃঙ্খলা আভ্যন্তরীণ নিরাপত্তা যেন রক্ষিত হয়, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। শালীনতা যেন বজায় থাকে, শালীনতাকে বজায় রেখে মতামত প্রকাশ করতে হবে। কারোর বিরুদ্ধে কোন রকম মানহানিকর মন্তব্য প্রকাশ করা যাবে না, কারণ মানহানিকর মন্তব্য প্রকাশ করা বা মত প্রকাশ করাটা একটা অপরাধ হিসেবে গণ্য হয়। এমনকি সর্বশেষে বলতে হয়, অপরাধমূলক কার্যে প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে কোন রকম মতামত প্রকাশ করা যাবে না। তাহলে এইরকম বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র মনে করলে একজন ব্যক্তির মতামত প্রকাশের উপরে সে কি করতে পারে? যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। দ্বিতীয় কি বলা হয়েছে? অ্যাসেম্বল পিসেবলি এন্ড উইদাউট আর্মস, সমবেত হওয়ার অধিকার।
এবং সেটা হচ্ছে ও তার উপরে নিয়ন্ত্রণ হয়েছিল, আমরা সেটা আলোচনা করব। সমবেত হওয়ার অধিকার অবশ্যই সেটা উইদাউট আর্মস, মানে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে সমবেত হতে পারি না। ভারতীয় নাগরিকদের সংবিধান কি করেছে, মানুষদের একসঙ্গে মিলিত হওয়ার সমবেত হওয়ার অধিকারকে স্বীকার করেই। তবে জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য জনসমাবেশে সমবেত হওয়ার এবং শোভাযাত্রা করার অধিকার নাগরিকদের সবসময় আছে, নাগরিকরা এটা করতে পারে। তবে কিন্তু এই যে সমবেত হওয়ার অধিকারের কথা বলা হলো, এই সমবেত হওয়ার অধিকারের উপরে রাষ্ট্র চাইলে কতকগুলি শর্তে সেটার উপরে যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে, এবং সেখানে 5টি গুরুত্বপূর্ণ কন্ডিশন কিন্তু মাথায় রাখতে হবে। সেই 5টি কন্ডিশন ফুলফিল করে সভা সমবেত হতে হবে। কি কি এই 5টি কন্ডিশন? সভা বা সমাবেশ করার যে আমরা করব, আমরা ভারতবাসীরা করব, সেটা করতে গেলে সেটা অবশ্যই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে হবে। শান্তি ভঙ্গ করে সভা সমাবেশ করা যাবে না, সমবেত হওয়া যাবে না। সভা সমাবেশ করতে হবে সম্পূর্ণরূপে নিরস্ত্রভাবে, কোন রকম অস্ত্র শস্ত্র নিয়ে সভাতে যোগদান করা যাবে না। সেখানে সভা করার সময় জনশৃঙ্খলার প্রয়োজনে রাষ্ট্র কি করতে পারি, এই যে আমাদের সমবেত হওয়ার অধিকার তার উপরে আরো কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। বিশেষ করে 1963-তে সংবিধানের 16th অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়। ভারত রাষ্ট্রের যে সভারেন্টি, সার্বভৌমিকতা রয়েছে, সেটাকে রক্ষিত করতে হবে, রক্ষা করে আমাকে সভা সমিতি করতে হবে। সংহতি রক্ষার জন্য প্রয়োজনে নাগরিকদের এই অধিকারগুলির উপর রাষ্ট্র কি করতে পারে, ইন্টিগ্রিটি রক্ষার জন্য এই অধিকারগুলির উপর নানা রকম লজিক্যাল বা যুক্তিসঙ্গত কি করতে পারে, বাধা নিষেধ আরোপ করতে পারে। তাহলে আমার সেকেন্ড যে অ্যাসেম্বল হওয়ার অধিকার, সেটা অবশ্যই বলে দেওয়া হয়েছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে এবং উইদাউট আর্ম, কোন রকম অস্ত্র শস্ত্র নিয়ে করা যাবে না, এবং তার মধ্যে আরো কতগুলো বাধা নিষেধ কিন্তু রাষ্ট্র আরোপ করে দিয়েছে। তারপরে দেখো, টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, সংঘ বা সমিতি গঠন করার অধিকার। আমরা সংঘ বা সমিতি গঠন করার অধিকার আমরা ভোগ করি, সংবিধানে সেটা স্বাধীনতার অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেমন আমরা নানা রকম সংঘ গঠন করতে পারি, শিক্ষক সংগঠন, শ্রমিক সংগঠন, ক্রীড়া সংঘ, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে, ক্লাব করা ইত্যাদি বিষয়ে, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা ইত্যাদি অধিকারগুলো কিন্তু এই সংঘ গঠন অধিকারের মধ্যে পড়ে। তবে এই অধিকারও কিন্তু পূর্ববর্তী যে দুটো অধিকারের কথা বললাম, সেই অধিকারগুলোর মতো একেবারে নিরঙ্কুশ অধিকার নয়। এর উপরেও রাষ্ট্র কি করতে পারে, নানা রকম ভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। কিরকম? বিশৃঙ্খলা সৃষ্টিকারী নীতি বিহর্গিত উদ্দেশ্যে, কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে কোন সংঘ গঠন করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই দিকটা মাথায় রেখে সংঘ তৈরি করতে হবে। যদি রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে এরকম কোনো সংঘ থাকে, রাষ্ট্র সেই সংগঠনকে কি করতে পারে, নিষিদ্ধ ঘোষণা করতে পারে, ব্যান ঘোষণা করতে পারে। সর্বোপরি এখানেও মনে রাখতে হবে, ভারতের যে সভারেন্টি বা সার্বভৌমিকতা এবং সংহতি রক্ষার প্রয়োজনে রাষ্ট্র প্রয়োজন মনে করলে এই যে অধিকার, সংঘ গঠন করার অধিকার এবং ইউনিয়ন গঠন করার যে অধিকার, এটাতেও কি করতে পারে, তিনি রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এবং এক্ষেত্রে নানা রকম আইনের কথা আমরা বলতে পারি। বিভিন্ন সময়ে এসমা, নাসা এরকম আইন প্রয়োগ করে কিন্তু অনেক সংঘ গঠন করার অধিকারকে রাষ্ট্র কিন্তু কি করেছিল, নিয়ন্ত্রণ করেছিল। তারপরে দেখো, আমাদের চতুর্থ যে নীতি কথা বললাম আমরা, চতুর্থ যে স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারায় আছে, মুভ ফ্রিলি থ্রু আউট দ্য ইন্ডিয়া। সারা ভারতবর্ষে আমরা কি করতে পারি, যাতায়াত করতে পারি। শুধু যাতায়াত করতে পারি না, আমরা তারপরের অধিকারটা যদি বলি, টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, বসবাসও করতে পারি। তাহলে স্বাধীনভাবে ভারতের যে কোনো অঞ্চলে আমার যাতায়াত করার অধিকার আছে, এটা 5 নম্বর অধিকার, 4 নম্বরের মধ্যে বলেছি। এবং আমরা বলছি যে কোনো অঞ্চলে আমরা কি করতে পারি, বসবাস করার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে রয়েছে। তবে জনস্বার্থে রাষ্ট্র মনে করলে এবং তপশিলি উপজাতিদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে রাষ্ট্র মনে করলে কি করতে পারি, এই যে আমার ভারতবর্ষের সর্বত্র আমরা কি করতে পারি,
মুভ করতে পারি, যাতায়াত করতে পারি এবং যে কোনো স্থানে বসবাস করতে পারি, তার উপরে রাষ্ট্র মনে করলেই জনস্বার্থে এবং তপশিলি উপজাতিদের স্বার্থ সংরক্ষণের জন্য নানা রকম বাধা নিষেধ। তারপরে দেখো আমরা বলছি একটা গুরুত্বপূর্ণ অধিকারের কথা, টু অ্যাকোয়ার, হোল্ড অর ডিসপোজ অফ প্রপার্টি। এটি এখন আর নেই। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ার কারণে 19-1 F নম্বর ধারায় যে টু অ্যাকোয়ার, হোল্ড অর ডিসপোজ অফ প্রপার্টি, এটিও কিন্তু বাতিল হয়ে গেছে। এটি এখন 304 নম্বর ধারায় চলে গেছে। সম্পত্তির অধিকার অর্জন, ভোগ দখল এখন আর মৌলিক অধিকার নয়। এই ধারায় 19 নম্বর ধারায় সবশেষে আমরা যেটা বলছি, টু প্রোটেক্ট প্র্যাকটিস এনি প্রফেশন or to carry on any occupation, trade or business। অর্থাৎ আমি যে কোনো বৃত্তি, যে কোনো পেশা, যে কোনো বৃত্তি বা পেশা আমি গ্রহণ করতে পারি এবং সেই গ্রহণ করার অধিকার আমার মৌলিক অধিকার হিসেবে সংবিধানে 19 নম্বর ধারায় মৌলিক অধিকারের স্বাধীনতার অধিকারের একটা অন্যতম অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাহলে প্রত্যেকটি ভারতীয় তার নিজের পছন্দ মতো যে কোনো বৃত্তি, যে কোনো পেশা সে গ্রহণ এবং যে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনাও করতে পারে। কিন্তু এখানেও মনে রাখতে হবে, রাষ্ট্র মনে করলে কি করতে পারি না, জনস্বার্থ রক্ষা করবার জন্য জনস্বার্থ বিরোধী কোনো ব্যবসা বাণিজ্য করার অধিকার রাষ্ট্র দিতে পারে না, তার উপরে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তাছাড়া বিভিন্ন বৃত্তির ক্ষেত্রে কর্মীরা কি ধরনের যোগ্যতা সম্পন্ন কর্মীদের হতে হবে সেরকম একটা যোগ্যতা নির্ধারণের ক্ষমতাও সরকারের আছেই। স্বাধীনতার অধিকারের উপর আইন কর্তৃক আরোপিত বা যে বাধা নিষেধগুলো সেগুলো যুক্তিসঙ্গত কিনা তা কিন্তু আবার বিচার করার ক্ষমতা আদালতের আছে। আমরা যে বিভিন্ন রকম যুক্তিসঙ্গত বাধা নিষেধের কথা বললাম, সেই বাধা নিষেধগুলো রাষ্ট্র ঠিকঠাক ভাবে আরোপ করছে কিনা তার বিচার করার ক্ষমতা কিন্তু আদালতে রয়েছে। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি, এটা 19 নম্বর ধারা আমরা স্বাধীনতার অধিকারের বিস্তারিতভাবে আলোচনা করলাম। এবার 20 নম্বর ধারায় বলা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। 20 নম্বর ধারায় আমরা বলছি যে শাস্তি দানের স্বৈরাচারী ক্ষমতা রয়েছে। নো পারসন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স এক্সেপ্ট for violation of law in force at the time of the commission of the act charged as on offences, nor be subjected to a penalty greater than that which might have been inflicted under the law in force at the time of the commission of the offences। এখানে বলা হলো এই যে নাগরিকদের যে আমরা 20 নম্বর ধারার কথা বললাম যে সেখানে শাস্তি দানের স্বৈরাচারী ক্ষমতা রোধের কথা বলা হয়েছে, অর্থাৎ নাগরিকদের স্বাধীনতা যথার্থভাবে সংরক্ষণের জন্য সংবিধানে আরো বিভিন্ন রকম বাধা নিষেধ কতগুলি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। তার মধ্যে 20-1 নম্বর ধারা, তিনটি বিষয় আছে। 1 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনসঙ্গত অপরাধে কোনো ব্যক্তিকে কেবলমাত্র প্রচলিত অনুসারে শাস্তি প্রদান করতে হবে, প্রচলিত আইন অনুসারে। অর্থাৎ যে অবস্থা এবং যে সময়ে কোনো কাজ অপরাধজনক বলে ঘোষণা করা হবে সেই সময়ে যে আইনটি তখন প্রচলিত রয়েছে সেই আইন অনুসারে এই অপরাধমূলক কার্যের বিচার করতে হবে এবং সেই আইন অনুসারে অপরাধীকে শাস্তি দিতে হবে। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু বলা হয়েছে যে যে সময়ে অপরাধটা সংগঠিত হচ্ছে তার নিরিখেই কিন্তু অপরাধীকে কি করতে হবে, শাস্তি দিতে হবে বলে বলা হয়েছে। এবং কোন ব্যক্তিকে তারপরে হচ্ছে নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড এন্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান্স। কোন ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। যে একবার শাস্তি দিলাম, দেওয়ার পরে মনে হলো যে শাস্তিটা কম হয়েছে, আবার তাকে ডেকে এনে ধরে নিয়ে আবার তাকে শাস্তি দেওয়া হলো, না, এটা করা যাবে না। একই অপরাধের জন্য একজন ব্যক্তিকে একবারই শাস্তি দেওয়া যাবে, একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। এটা 22 নাম্বার, মানে উপরেরটা যদি আমি এটাকে যদি 1 পরেরটা 2 পরেরটা তারপরে 3, তাহলে একই অপরাধের জন্য একজন ব্যক্তিকে একাধিকবার তাকে শাস্তি প্রদান করা যাবে না। এখানে শাস্তি প্রদান বলতে আইন ভঙ্গের অপরাধে যে বিচার বিভাগ কর্তৃক যে শাস্তি প্রদানের ব্যবস্থা, শাস্তি মানে কে দেবে, বিচার বিভাগ শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু কোন সরকারি কর্মচারী যদি অপরাধ করে
তবে বিচার বিভাগ ছাড়াও কিন্তু সেই সরকারি কর্মচারীকে শাস্তি দেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে 3 নম্বরে বলা হয়েছে no person accused of any offense shall be compelled to be witness against him। অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার কি করতে হবে না, নিজের বিরুদ্ধে আদালত তাকে শাস্তি দিতে, সাক্ষ্য দিতে বাধ্য করবে। অপরাধী কখনোই অপরাধীকে নিজের বিরুদ্ধে বাধ্য করা যাবে না যে তুমি তোমার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দাও। তাহলে এই 20 নম্বর ধারায় কিন্তু আমরা দেখলাম যে সময়ে অপরাধ হবে সেই সময়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। আইন তৈরি করে তাকে শাস্তি দেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে একই অপরাধের জন্য একজন ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, এবং অভিযুক্ত ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা 20 নম্বর ধারায় বলেছি। এবং 21 নম্বর ধারায় এখন আমাদের দেখতে হবে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। কি বলা হয়েছে? জীবন ও স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। এখন এই যে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ অধিকার। এটা কিন্তু জরুরি অবস্থা 352 নম্বর ধারা জরুরি অবস্থা হলো সমস্ত মৌলিক অধিকার বন্ধ হয়ে গেল। এই অধিকারটাকে কিন্তু রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই কি করতে পারে না, বন্ধ করতে পারে না। আমরা বলছি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া, মাথায় রাখতে হবে কিন্তু অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যায় না, যেটা সংবিধানে লেখা। No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law। আমি বললাম যে procedure established by law, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝায় সেটা মাথায় রাখতে হবে। এই আইন নির্দিষ্ট পদ্ধতি হলো যে আইন অনুসারে কোনো ব্যক্তি কি করে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে, সেই আইনটি বৈধ আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত হয়েছে কিনা তা বিচার করার ক্ষমতা আবার কিন্তু আদালতের হাতে রয়েছে। যা আমরা বললাম প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তাই তার অনুযায়ী একজন ব্যক্তির জীবন সম্পত্তি আমরা হরণ করছি, সেটাও কিন্তু বিধিসম্মতভাবে হয়েছে কিনা সেটা কিন্তু আদালত দেখতে পারে, বিচার করে। কোনো আইন যুক্তিসঙ্গত কিংবা জনস্বার্থ বিরোধী হয়েছে কিনা তা বিচার করার ক্ষমতা ভারতীয় বিচার বিভাগের নেই। এদিক থেকে বিচার করে ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা যে মার্কিন সুপ্রিম কোর্টের মতো অত শক্তিশালী নয়, আমরা এটা বলতেই পারি। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 1978 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ আইনের কথা বলতেই হয়, মেনকা গান্ধী মামলা। এবং মেনকা গান্ধী বনাম ভারত সরকার একটা মামলা হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট কি করেছিল, যে আইন নির্দিষ্ট পদ্ধতির ধারণাটিকে গ্রহণ করতে প্রথমে সম্মত হয়নি। এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট এই অভিমত ব্যক্ত করে যে আইন নির্দিষ্ট পদ্ধতির যুক্তিকতা বিচার করার ক্ষমতাও আদালতে রয়েছে। অর্থাৎ মেনকা গান্ধী যে মামলা 1978 খ্রিস্টাব্দে হয়েছিল, তারপর থেকে কিন্তু আইন নির্দিষ্ট পদ্ধতিতে, আগে কিন্তু ভারতের এই ডিউ প্রসেস অফ ল বা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটা বিচার করার ক্ষমতা ভারতীয় আদালতের ছিল না। কিন্তু 1978 পর থেকে ভারত সরকার, এটাও ভারতের সুপ্রিম কোর্ট এই পদ্ধতিটাকে মেনে নিতে রাজি হয়েছে, যে আইন নির্দিষ্ট পদ্ধতির বিষয়টি। এবার আসি এই যে রাইট টু এডুকেশনের কথা বললাম 21 এ নাম্বার ধারা, এখানে বলছে দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন টু অল চিলড্রেন টু দ্য এজ অফ 6 to 14 years in such manner as the state may by law determine। 2002 সালে, এটা মাথায় রাখতে হবে, 2002 সালে 86তম সংবিধান সংশোধন হলো। এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা 21 ক নম্বর বা 21A নম্বর ধারাটি আমরা একটু সংযুক্ত করলাম সংবিধানের মৌলিক অধিকার হিসেবে, স্বাধীনতার অধিকারের একটা অন্যতম অধিকার হিসেবে। এখানে বলা হলো শিক্ষার অধিকার মৌলিক অধিকারের মর্যাদা পেল তখন থেকে, এবং রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুর জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক ফ্রি এন্ড কম্পালসারি যে এডুকেশন যাকে বলা হচ্ছে সেটা ব্যবস্থা করবে। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে
একটা মামলা হয়েছিল 1993 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে উন্নিকৃষ্ণন বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলা। এই রায়ে সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকারকে বলে জীবনের অধিকারের একটা অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করে। এই যে উন্নি কিশোর মামলা, মনে রাখতে হবে উন্নিকৃষ্ণন বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলা 1993, যেখানে সুপ্রিম কোর্ট বলে যে শিক্ষা হচ্ছে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, শিক্ষাকে বাদ দিয়ে মানুষের জীবন চলতে পারে না। এবং এই রায়দানের পর 1998 সালে তদানীন্তন যুক্তফ্রন্ট সরকার যে ছিল, সেই যুক্তফ্রন্ট সরকার শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তখন রাজ্যসভায় কি করলো, 83তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছে। যে বিলে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষা লাভের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দানের জন্য 21-এর ক নং একটি ধারা সংবিধানে সন্নিবিষ্ট করার কথা বলা হয়। যাই হোক, অনেক টালবাহানার পর বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এসেছিল, 2002 সালে সেই 86তম সংবিধান 83তম সংবিধান সংশোধনী, মনে রাখতে হবে সংবিধান সংসদ ভেঙে দেওয়ার জন্য সেটা কিন্তু বাতিল হয়ে গেছিল। পরে 86তম সংবিধান সংশোধনীতে অটল বিহারীর নেতৃত্বাধীন যে বিজেপি সরকার, সেই সরকার কিন্তু শিক্ষার অধিকারকে এই মৌলিক অধিকারের মর্যাদা লাভের জন্য একটা বিল পাস করে এবং সেটা স্বীকৃত হয়, রাষ্ট্রপতি সম্মতি লাভের পর সেটা কার্যকরী হয় এবং 21-এর এ নাম্বার আমরা ধারা দেখতে পাই। তাহলে আমরা 21 নম্বর ধারায় লাইফ এবং লিবার্টির কথা বললাম, সঙ্গে কিন্তু এডুকেশনের কথা বললাম 21-এর এ নাম্বার ধারা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে এই মৌলিক অধিকারের মধ্যে, সেটা হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। সেটা আর্টিকেল 22 তে বলা হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার এবং কোনো ব্যক্তিকে পুলিশ যে আটক করতে পারে সেই আটক সম্পর্কিত কিছু নিয়ম নীতি রয়েছে সংবিধানে। এখানে নো পারসন হু ইজ অ্যারেস্ট শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি উইদাউট দা, মানে কি বলতে, আমরা যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হয় তাকে, as soon as may be of the ground for such arrest, nor shall be he be denied the right to consult and to be defended by a legal practitioner of his choice। অর্থাৎ কোনো ব্যক্তিকে দেখো যে যদি কেউ গ্রেপ্তার করতে হয় তাহলে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের 22 নম্বর ধারায় বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আটক ব্যক্তিকে কি করতে হবে, তার উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। অর্থাৎ তার পছন্দ মতো সে প্র্যাকটিশনারের কাছে সে কি করতে পারে, কনসাল্ট করতে পারে এবং তার মাধ্যমে সে আত্মপক্ষ সমর্থনের তার কিছু সুযোগ পায়, সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে। এছাড়া আরেকটি বিষয় বলছে, এভরি পারসন হু ইজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন কাস্টডি শ্যাল বি প্রডিউস before the nearest magistrate within a period of 24 hours of such arrest, excluding the time necessary for the journey from the place of arrest to the court of the magistrate, and no such person shall be detained in custody beyond the said period without the authority of a magistrate। এখানে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তাকে 24 ঘন্টার বেশি কোনোভাবেই রাখা যাবে না। তবে আরেকটি বিষয় কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে যে যেখানে তাকে গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতার করা থেকে ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছানোর জন্য যে সময়টা, সেই সময়টা কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে থেকে বাদ দিতে হবে। অনেক সময় দুর্গম এলাকায় কাউকে হয়তো গ্রেফতার করা, তাকে নিয়ে যেতে অনেক সময় হয়তো 24 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে। সেই জন্য সংবিধানে কিন্তু এই প্রভিশনটা তারা রেখেছে এবং এটা কিন্তু বলা হয়েছে। এবং তবে এই যে গ্রেপ্তার সংক্রান্ত বিষয়, তাকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারের কারণ দেখাতে হবে, যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে গ্রেপ্তার করা যাবে না, 24 ঘন্টার বেশি তাকে রাখা যাবে না ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। এইগুলোর মধ্যেও কিন্তু আমরা কিন্তু এর কিছু ব্যতিক্রম লক্ষ্য করতে পারি। বিশেষ করে যারা শত্রু ভাবাপন্ন বিদেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রেপ্তার করার সময় তাকে কারণ দর্শানো কিংবা 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছানো, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তাকে অতিরিক্ত সময়ে কাস্টডিতে রাখা যাবে না ইত্যাদি বিষয়গুলো, এগুলো কিন্তু এই শত্রু ভাবাপন্ন বিদেশি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। এছাড়া
যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট তৈরি হয়। সেই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট কি জিনিসটা? নানা রকম নিবর্তনমূলক আইন। সেই আইনে যাদেরকে গ্রেপ্তার করা হয়, সেই রকম গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো কার্যকরী হবে না বলে সংবিধানে পরিষ্কার করা হয়েছে। তো যারা কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি, তার ক্ষেত্রেও এই বিষয়গুলো কার্যকরী হবে না। এই প্রিভেন্টিভ যে ডিটেনশন অ্যাক্টের কথা বললাম, এর মধ্যে নাসা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 তৈরি হয়েছিল, এসমা এসেনশিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট 1981 মনে রাখতে হবে। কাফে পোষা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কাফে পোষা বলে একটি আইন, যে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ এন্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট, কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ এন্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট, যাকে বলা হচ্ছে কাফে পোষা, CAFE-POSA, কাফে পোষা। এটা 1974 এ চালু হয়েছে। পোটা প্রিভেনশন অফ টেরর অ্যাক্ট 2002, গুরুত্বপূর্ণ। পোটা আমরা কিন্তু পোটার কথা অনেকেই শুনেছি। প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্ট 2002। এই ধরনের যে বিভিন্ন রকম যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট আছে, এই আইনে যাদেরকে গ্রেপ্তার করা হয়, সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই যে গ্রেপ্তার করার সময় তাকে কারণ দর্শানো কিংবা গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে কার্যকর নয়। সংবিধানে এছাড়াও কি বলা হয়েছে, যে নানা রকম যে অশুভ বৈশিষ্ট্যের কথা বলেছে, ব্যক্তি স্বাধীনতার উপর প্রচন্ড আক্রমণের কথা বলা হয়েছে, যেগুলো এগুলোকে আর কি অনেকে মনে করেন যে এগুলো হচ্ছে এই যে কাফে পোষা বলো, পোটা বলুন বা নাসা বলুন, এসমা বলুন, এগুলো হচ্ছে অশুভ বৈশিষ্ট্য বলে অনেকে মনে করেন। বিশেষ করে বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী, তিনি এই যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, সেগুলোকে বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী বলেছেন যে এগুলো হচ্ছে সংবিধানের অশুভ বৈশিষ্ট্য এবং ব্যক্তি স্বাধীনতার উপর এগুলো একটা প্রচন্ড রকম আক্রমণ বা আঘাত বলে তিনি সমালোচনা করেন। একইভাবে আরেকজন বিচারপতি, তার নাম হচ্ছে মহাজন, তিনিও বলেন যে গণতান্ত্রিক সংবিধান বিরোধী এই সমস্ত প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট গুলো, এগুলোকে মেনে নেওয়া যায় না। বাস্তবিক পক্ষে বিরোধী পক্ষের যে কণ্ঠস্বর, সেই বিরোধী পক্ষের কণ্ঠস্বরকে দমানোর জন্য, স্তব্ধ করার জন্য বিভিন্ন সময়ে সরকার কি করে, এই যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট প্রণয়ন করে বা পূর্বের যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট আছে সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে অনেক সময় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করে। যাই হোক, সংবিধানে আমরা স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছি। 19 থেকে 22 নম্বর ধারায় সেই অধিকারকে আমরা একে একে স্থান দিয়েছি। সংবিধানে বা ভারতের গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য এই অধিকারগুলোর গুরুত্ব অপরিসীম। এই অধিকারগুলিকে বাদ দিয়ে কোনোভাবেই গণতন্ত্রকে বাস্তবায়িত করা বা সেটাকে কার্যকর করা হয় বলে অনেকেই মনে করেন। ফলে ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকারগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। যাই হোক, আমরা পূর্ববর্তী আলোচনায় আলোচনা করেছিলাম সাম্যের অধিকার সংক্রান্ত বিষয়ে, এবং এই আলোচনাতে আমি চেষ্টা করলাম যে স্বাধীনতার অধিকার, যে অধিকার 19 নম্বর ধারায় 6 রকম স্বাধীনতার অধিকারের কথা এখন বলা আছে, 7 রকম অধিকার ছিল, তার মধ্যে 6টা আমি আলোচনা করলাম। যেখানে ব্যক্তি মানে বাক প্রকাশের স্বাধীনতা থেকে, মতামত প্রকাশ স্বাধীনতা থেকে, সভা সমিতি থেকে স্বাধীনতা করে ভারতবর্ষের সর্বত্র বসবাস চলাফেরার অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হলো, এবং তার উপরে কি ধরনের যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপিত হতে পারে সেই বিষয়ে যেমন আলোচনা করা হলো। 20 নম্বর ধারা, 21 নম্বর ধারা গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা আলোচনা করলাম। শিক্ষার অধিকার যেটা 2002 খ্রিস্টাব্দে এসেছে, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হলো, এবং সর্বোপরি গ্রেপ্তার সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হলো। আমি সবাইকে সকলের কাছে অনুরোধ করব যে যারা এই স্বাধীনতার অধিকার বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করবে, জানতে চাইবে, তারা একাধিকবার এই ভিডিওটাকে শোনার চেষ্টা করবে, এবং পাশাপাশি অবশ্যই আমাদের মৌলিক অধিকারের উপরে আলোচনা রয়েছে, এরকম একটি রেপুটেড যে কোনো ধরনের বই পড়া যেতে পারে। বই ছাড়া কিন্তু বই হচ্ছে
মানে বইয়ের কোনো বিকল্প হতে পারে না, আমি সবসময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। এবং পাঠ্যসূচিতে এটা রয়েছে বলেই আমি এখানে আলোচনা করলাম। আর এই সময় যেহেতু আমরা একটা করোনা প্যান্ডেমিকের মধ্যে রয়েছি, কবে আমরা ক্লাসরুম টিচিং এর মধ্যে ফিরে যেতে পারবো সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন রকম বিষয়কে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে সেটাকে এটা তুলে ধরার জন্য এবং সহজ সরলভাবে তুলে ধরার জন্য, যাতে তোমাদের খুবই কাজে লাগে। এবং পরীক্ষা যেহেতু যথাসময় হবে, পরীক্ষার বিষয়ে কিন্তু কোন রকম ছাড় নেই, এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। সুতরাং পরীক্ষার প্রস্তুতি মাথায় রেখেই আমাদেরকে যুদ্ধ করতে হবে।